হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে ব্রাত্য বসু স্যার। স্যার, আমি হুব্বার ট্রেলারটা দেখলাম, আমার পার্সোনাল ট্রেলারটা খুবই ভালো লেগেছে এবং আমি বরাবরই এই প্রশ্নটা রাখি বহুজনকে যে আমাদের এখানে না এক ধরনেরই ছবি হয়, সেখানে বেশিরভাগ এখন ছবি ঘরের মধ্যে চলে এসেছে। আমাদের প্রথম জিজ্ঞাসা এই ছবিটা নিয়ে যে এই যে ব্লাড শেড, এই যে র ব্রুটালিটি এরম সিকোয়েন্স, সেটা আমরা ওল্ড বয় একটা জ্যান্ত অক্টোপাস খেয়ে নেওয়া হোক একটা সিকোয়েন্সে, বা পরবর্তী রিসেন্ট সময়ের অ্যানিমাল যেটার ব্লাড শেডের সিকোয়েন্স লোকে খুব বড় করে দেখেছে, পছন্দ করেছে। তো এটা কি খুব ইম্পর্টেন্ট যে লোকে এত প্রশ্ন করে যে ছবির মধ্যে এত ব্লাড পাত কেন, এত র কেন? তা যে কোনো প্রোটাগনিস্টকে কি সবসময় পলিটিক্যালি কারেক্ট হতেই হবে? আমি দুটো ভাগে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তুমি প্রথম প্রশ্নের মধ্যে একটা নিহিত আছে যে যে ধরনের ছবি হচ্ছে তা আসলে মেকার বা প্রযোজকদের দোষ। একটা ঠারে ঠারে ঠরে তাদের দিকে একটা ইঙ্গিত আছে প্রশ্নে যে তারা কেন এই ধরনের ঝুঁকি নিচ্ছেন না। আমি কিছু ওই সর্বভারতীয় যারা ওটিটি বা অ্যাপ এই ছবির সূত্রেই তাদের সঙ্গে আমার কিছু মিটিং হয়েছে। তা তাদের মধ্যে একজন একটা খুব ইন্টারেস্টিং কথা আমাকে বলেছেন যে তেলেগু, তামিল বা মালায়ালাম ছবির ক্ষেত্রে, যেগুলো গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবী জুড়ে বা কোনো আঞ্চলিকতায় সীমাবদ্ধ নেই, আর গোটা পৃথিবী জুড়েই সেই ছবি উদযাপিত হচ্ছে, সেই ছবি দেখা হচ্ছে। কিন্তু কেন জানি না বঙ্গদেশে যখন এই ধরনের কোনো সর্বভারতীয় অ্যাপের যখন কেউ খরিদ করেন তার মোবাইলে, তখন তারা আর বাংলা ছবি দেখতে চান না। বাংলা ছবির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাংলা অ্যাপ যে একটি দুটি বা যা আছে সেখানেই তারা খরিদ করতে চান। সেই অ্যাপ একটি দুটি বা তিনটি আছে, সেখানে সর্বভারতীয় অ্যাপে গিয়ে তারা দেখতে চান হচ্ছে হিন্দি বা স্প্যানিশ বা হলিউডি ছবি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আন্তর্জাতিক ছবি মোটের ওপর। আর কিছুতে না হোক, তার মানে ছবিতে আমরা বিশ্ব বাংলা। হ্যাঁ, তো এই যে হলো এটার কারণ কি? এটা কি আমাদের এখানে কলোনি ছিল, কলোনিয়াল? এটা একটা হ্যাংওভার। আমরাই যেহেতু প্রথম কোলাবোরেট করলাম, সাহেবদের সঙ্গে হাত মেলালাম, আমরাই প্রথম যে আমাদের যে বর্ণ হিন্দু যে সেকশনটা যারা হাত মেলালো, তারা কি ওই হ্যাংওভারটা বহন করছে এখনো ভেতরে ভেতরে কোথাও, যে আমরা আসলে আন্তর্জাতিক? হ্যাঁ, এবং সেই কারণে কি যখন ধরা যাক যে এখনকার যে কোনো পরিচালক, একজন কোনো একজন খুব হিন্দি ছবিতে খুব সাকসেসফুল ডিরেক্টর এই মুহূর্তে রাজকুমার হিরানি, ধরা যাক রাজকুমার হিরানি বা ইমতিয়াজ আলী, এরা যখন ছবি করতে যাচ্ছেন, তখন তাদের হয়তো রামগোপাল ভার্মা বা মণিরত্নমের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমাদের এখানে প্রথমেই জাঁ-লুক গদারের সঙ্গে তুলনা হয়, তারপর গদার কতটা হলো, কতটা বুনুয়েল হলো এবং কতটা সত্যজিৎ রায় হলো। এই তুলনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, অর্থাৎ আঞ্চলিকতা দূরস্থান, আমরা একেবারে আন্তর্জাতিক স্তরে চলে যাচ্ছি। এবং এই তুলনা করতে 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 আমরা নিজেদের খাওয়াতে 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 শিবরাম চক্রবর্তীর যে সেই অমোঘ উক্তি, অ্যামিবা তুমি কি থামিবা, অ্যামিবা থামিল না, সেই জায়গায় এসে আমরা পড়েছি। এই যে আমরা পড়লাম, এখান থেকে আমাদের নিজেদের বার করতে হবে। এবার তাহলে তোমার প্রশ্নের দ্বিতীয় ধাপ উত্তর আসে যে তার পথ কি। আমরা দেখবো যে তুমি যে ওল্ড বয়ের ছবির উদাহরণ দিলে, তার একটা হিন্দি সংস্করণ সঞ্জয় দত্ত অভিনীত হয়, এবং ওল্ড বয়ের যেখানে একটা পরিষ্কার ইনসেক্সুয়াল সম্পর্ক যেখানে এক্সপোজ হচ্ছে, সেখানে ভাই বোনের সম্পর্কে রূপান্তরিত হয়েও ভাই বোনের সম্পর্ক কতটা পবিত্র, অর্থাৎ ভারতীয় যে সনাতনী যে সতীত্বের যে ধারণা, তার জয়গান গাওয়া হয়। অর্থাৎ ওল্ড বয়ের মধ্যে যে যে একটা একটা কামড়ে দেওয়া ব্যাপার ছিল, একটা আমি সেটাই তোমাকে দেব, সেই ব্যাপারটাই একটা অন্যদিকে নিয়ে যাওয়া হলো। একজন পলিটিশিয়ান, তিনি যদি তার কোনো নীতি প্রয়োগ করতে যান, তাকে তিনি জানেন যে তাকে বেশ কিছু খারাপ কথা, তিনি যত ভালোই কাজ কাল থেকে যদি এরকম হয় যে দেশের সব মানুষ ফ্রিতে চাল বা সব মানুষ ফ্রিতে যাতায়াত করবেন বাসে বা ট্রামে বা ট্রেনে, এইরকম কোনো পলিসি এলো, তাহলেও তার সমালোচনা হবে। একটা শ্রেণী দাঁড়িয়ে যাবে, এটা আবার কি ফ্রি, কি আমাদের দেশ কি তার খালি ডোলে চলবে?
আমাদের দেশ কি তার মানে এখনো স্বয়ংভর নয়? এখনো কি নিজের পায়ে দাঁড়াতে পারেনি? এটা পলিটিক্সে চলতে পারে, কারণ পলিটিশিয়ানদের যে বর্ম, এটা গত 50-60 বছর বয়সে গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষা, যেটাকে আমরা গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষা মানি। মানে পচা ডিম ছোড়ো এবং সেই ডিম গায়ে লাগার পর গন্ধের সঙ্গে তুমি অ্যাবজর্বড হও। এটাই তো গণতন্ত্রের মূল পরীক্ষা নিরীক্ষা। এর সঙ্গে একজন পলিটিশিয়ান তিনি মানিয়ে নিতে পারেন, এটা একজন আর্টিস্টের পক্ষে মানানো খুব মুশকিল। কারণ একজন আর্টিস্ট প্রধানত ডেলিকেট, প্রধানত ভালনারেবল, প্রধানত একজন যদি তিনি আর্টিস্ট হন, তিনি নিজেকে নিয়ে সন্দেহপ্রবণ, যে খুব নিজে কনফিডেন্ট লোক, যা করছি তাই ভালো, যা লিখছি তাই ভালো, এরা আর্টিস্ট নয়। আর্টিস্ট প্রধানত ভালনারেবল এবং সে নিজেকে নিয়ে খুব খুশি নয়, সে নিজেকে সন্দেহ করা উচিত তা সে যারা সন্দেহ করছে তার থেকে যদি বাইরে 20টা লোক আরও বেশি সন্দেহ করতে শুরু করে, তখন সে তো আরও দুর্বল হয়ে যাবে। সে তখন কি করে তুমি যেটাকে বলছো একেবারে কাঁচা, একেবারে বাস্তবতা থেকে নিয়ে উঠে এসে কাজ করবে, এবং সে একই সঙ্গে সে ট্রোলড হবে, এবং সে তারপরেও সে আবার ঘুরে দাঁড়িয়ে কাজ করবে। অর্থাৎ এই ধরনের কাজে এক ধরনের ভালোবাসা দরকার হয়, এক ধরনের রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন সহৃদয় সম্বাদিতা, মানে তোমার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের একটা সহৃদয় মনোভাব থাকা দরকার আর্টকে বোঝার জন্য, আর্টের সমজদারিত্ব করার জন্য। তা সেইটা যদি ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, তাহলে আর্টিস্ট কীভাবে বাঁচবে এই সোসাইটিতে? পলিটিশিয়ান টিকে যেতে পারে, কারণ গত 60 বছরে সে ওই ডিমের পচা গন্ধের সঙ্গে সে অ্যাবজর্বড হয়ে গেছে। সে জানে যে আমি যে মুহূর্তে রাজনীতির প্রেক্ষাপটে ঢুকবো বা রাজনৈতিক ডোমেন বা পরিসরে যে মুহূর্তে গিয়ে পড়বো, আমাকে ভাই পচা ডিমটা খেতে হবে। আমি সুশীল সমাজ হলে সুশীল সমাজ হিসেবেই খেতে হবে, বা পলিটিশিয়ান হিসেবেই খেতে হবে। আমি তো এখনও একটা ভালো শিল্প দেখলে আমি উন্মাদ হয়ে যাই। আমার মনে হয় যে আমাকে মানুষ হিসেবে বদলে দিল। তো সেইটা আমার মনে হয় না যে সমস্ত মানুষ আমার মতো করে ভাবে। সেই অর্থে আমি সংখ্যালঘু। আমরা যারা সংখ্যালঘু, আমাদের সেক্ষেত্রে চুপ করে সংখ্যাগুরুর মার খাওয়াই ভালো। আচ্ছা স্যার, আমার পরবর্তী জিজ্ঞাসা সেটা হচ্ছে, আপনি খুব স্ট্রিক্ট ফিল্ম মেকার হিসাবে আপনি যেটা দেখেছেন, যেটা ভেবেছেন, আমি এটা বহুজনের কাছে শুনেছি, সেটাই চাই। তো আমি হ্যাঁ, এই ছবিতে আমি একটা ঘটনা শুনেছিলাম যে এই ছবিতে আপনারা যে সময়কালটা দেখাচ্ছেন সেটার জন্য এক ধরনের বাইক আনা হয়েছিল। এবার মোশাররফ করিম বাইক চালাতে পারে না, কিন্তু আপনার চাহিদা ছিল যে এটা আপনাকে করতেই হবে, এবং ছবির প্রপসের ক্ষেত্রেও বহু জিনিসপত্রের ক্ষেত্রেও যেটা আপনি চেয়েছেন সেরকম ধরনের অ্যাকুরেট জিনিসপত্র লাগবে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা আমরা প্রি প্রোডাকশনে খুব মানে আমরা বাইকের ক্ষেত্রে দেখব মডেল খুব বদলে যায়। এই ছবিতে যেহেতু একটা বড় স্প্যান জুড়ে ওরা বাইক চালায়, মানে এদের গ্যাংরা, ফলে মানে 90 সালে যে বাইকটা হবে, 2000 সালে সেই বাইকটা হয়তো বদলে গেছে বাইকের মডেলটা। আমি ওই সালের সঙ্গে অথেন্টিসিটি মিলিয়ে বাইকের ব্যবহার করাতে চেয়েছিলাম। তুমি হয়তো সেটা ঠিক কি শুনেছো। স্যার একটা ইন্টারভিউতে বলেছেন আপনার স্মল টাউন লাভ স্টোরি খুব ভালো লাগে, যার মধ্যে স্মল টাউন স্টোরি লাভ স্টোরি হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, তার মধ্যে আপনি দুটো ছবির নাম নিয়েছেন, বারেলি কি বরফি এবং একটা হচ্ছে মাসান। তা পরবর্তী সময়ে কি আপনাকে এরকম কোনো ছবি, একদম আপনার জোন থেকে বেরিয়ে এরকম কোনো ছবিতে আমরা দেখবো পরিচালনা করতে? দেখো, আমি তো ডিকশনারি একটা স্মল টাউন ছবি করেছি, যদিও তার মধ্যে কলকাতা মহানগর মিশে আছে। তা আমি এরকম স্মল টাউন ব্যাপারটাই এটা ভালো লাগে। মানে আমি অজস্র ছবির উদাহরণ দিতে পারি। মানে প্যাটারসন বলে একটা ছবির কথা বলছি। একটা ছোট শহর, পেইন্টিংয়ের মতো ছোট শহর, একটা লোক বিকেলবেলা বাড়ি থেকে বেরোয় তার কুকুরকে নিয়ে, আবার কুকুরকে নিয়ে সে ফিরে আসে, একটা ছোট পানশালায় যায়, একা কাটায়, এবং কিন্তু ওই ছোট জনপদ ওকে কিভাবে প্রভাবিত করে ফেলছে, এটা হচ্ছে ছবির বিষয়বস্তু। তো আমাদের এখানে তো সেটা চলবে না, এটা একটা গল্প চাই আমাদের। আমরা প্লট ভালোবাসি, আমরা রামায়ণ মহাভারতের সময় থেকে আমাদের কথক ঠাকুররা গল্প শুনিয়ে আসছেন। আমরা ন্যারেশন পছন্দ করি, প্লট আমাদের ভালো লাগে। কিন্তু আমার এই ধরনের ছবিও ভালো লাগে যেখানে একটা স্মল টাউনই চরিত্র হয়ে উঠছে। প্যাটারসনে আমি তাই পেয়েছিলাম। হ্যাঁ, তো যদি এরকম হয় যে কোনো এরকম একটা ছবি যদি কোনো আমাকে যদি করতে দেন যে কেবলমাত্র একটা স্মল টাউন, কিন্তু আমাদের স্মল টাউনের সঙ্গে প্যাটারসনের তফাৎ হচ্ছে আমাদের মফস্বল শহরও এখন উত্তেজনা এবং শব্দে
শব্দধ্বনিতে পরিপূর্ণ। হ্যাঁ, খুব ছোট শহর, প্রান্তিক শহর, সেখানে মানুষের সুখ দুঃখ, বিভূতিভূষণ যেটা বলেছিলেন যে খুব ছোট ছোট হৃদস্পন্দনের গল্প, মানুষের হৃদয়ের গল্প, যেগুলো মানুষকে টাচ করে, এবং সেগুলোর হয়তো কোনো সামাজিক রাজনৈতিক ব্যাখ্যা হয় না। হ্যাঁ, নির্ভর করছে মানে সেটা রাজনৈতিকভাবে হচ্ছে। যেমন ধরো যে কোর্ট বলে একটা ছবি, কোর্ট আমার খুব পছন্দের ছবি, কিন্তু ওটা একটা আপাতমস্তক পলিটিক্যাল স্যাটায়ার, মানে পুরোটা জুডিশিয়ারিকে ব্যঙ্গ করে তৈরি করা ছবি। তো আমাদের এখানেও হতে পারে সেটা, কিন্তু হওয়া খুব মুশকিল ওই রকম ছবি। স্যার, গ্যাংস অফ ওয়াসিফপুর থেকে শুরু করে সত্যা, কোম্পানি, পরবর্তী সময়ে ডি, এই ছবিগুলো, বা যদি আমরা নায়াকান বলি বা মালিক বলি, এই সবকটা ছবি কোনো না কোনোভাবে গডফাদার থেকে হেভিলি ইন্সপায়ার্ড। কিন্তু বেশিরভাগই ছবিগুলো যেমন হচ্ছে সত্যা, কোম্পানি, ডি, আবার যদি উল্টো দিকে গ্যাংস অফ সরকার রাজ, তো এগুলো সিকুয়াল বেস হয়েছে, নাহলে 3টে পার্ট হয়েছে। কিন্তু অপরদিকে নায়াকান বা মালিক একটা পার্টই হয়েছে। তো আপনার এই ছবিটা যদি মানে এই ছবিটার ওরকম প্ল্যান আছে যে এটার পার্ট 1 পার্ট 2 আসবে, বা আপনি যদি পরবর্তী সময় এরকম একটা গ্যাংস্টার ড্রামা করেন, তাহলে অন্য কোনো গ্যাংস্টার বা এরকম কোনো কাউকে নিয়ে কি মানে বানানোর প্ল্যান রয়েছে আপনার, না এটা পুরোপুরি এখানেই শেষ? দেখো, তুমি যে ছবিগুলোর কথা বললে তাদের পরবর্তী ক্ষেত্রে সমস্যা হয় মেকার প্রায় নিজেকে রিপিট করতে থাকেন। যত না বিষয়বস্তু রিপিট করেন, তিনি নিজেকেই রিপিট করতে শুরু করেন। এটা আমাদের এখানে আগে হয়েছে। মানে তিনি, আমি একটা উদাহরণ দিচ্ছি, রবি ঘোষ, মানে তিনি কমেডিয়ানই, কিন্তু রবি ঘোষ যে কত বড় অভিনেতা, কত একটা ম্যাসিভ স্কেলের অভিনেতা, সেটা আমরা হয়তো তার জন্য একটা গল্প হলেও সত্যির দরকার ছিল, যেখানে তিনি আর কমেডিয়ান নন, তিনি প্রায় দার্শনিকে পরিণত হচ্ছেন। আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে স্টিগমাটাইজ করে দেওয়া হয় যে উনি এই ধরনের ছবি বানাবেন, উনি এই ধরনের অভিনয়ই করবেন। ফলে মেকার তখন আর মানে কন্টেন্টকে রিপিট করে না, আসলে সে নিজেকে রিপিট করে। আচ্ছা, আমার সুবিধা হচ্ছে এই যে আমি যেহেতু অনেক রকম কাজ করি, আমাকে ওই রকম রিপিট করার থেকে, তার থেকে বরং আমি কিছুদিন থিয়েটার করে আবার ফিল্মে চলে আসবো, বা কোনো একটা ছবি কিছুদিন হয়তো লিখবো, উপন্যাস লিখলাম এমনি আর কি, কথার কথা বলছি তোমাকে। আমি খুব নিজেকে রিপিট করতে চাই না, আমি যতই কাঁচা আর্টিস্ট হই, আমি আমার কোনো জনরা এইরকমভাবে নিজেকে দেখতে চাই না। তবে হ্যাঁ, এই ধরনের এক্সাইটিং ছবি তো আমার ভালো লাগে। রাস্তার দেখো, 20 বছর পরে আমি এই ছবিটা বানালাম, প্রায় 20 বছর পরে। হ্যাঁ, তো কিন্তু স্যার আপনার তারা ছবিতেও তো পলিটিক্যাল দিক ছিল, এটা প্রতিবাদ ছিল। তারাই ভীষণভাবে পলিটিক্যাল ছবি ছিল। তো আমার কিন্তু মানে যে অর্থে তারা পলিটিক্যাল ফিল্ম, সে অর্থে রাস্তা বা হুব্বা পলিটিক্যাল এলিমেন্ট থাকা সত্ত্বেও পলিটিক্যাল ছবি নয়, আমার অন্তত তাই মনে হয়। তো পলিটিক্সকে বা এন্টারটেইনমেন্টকে বা ফিল্মকে আমি মানে আমার ফিল্মের ক্ষেত্রে আমি নিজেকে ওইরকম একটা গণ্ডি দিয়ে বা নিজেকে কোনো একটা চারপাশে ওই মানে লক্ষণের বেরিয়ে টানতে আমি রাজি নই। হ্যাঁ, তাহলে ওতে 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 খুব মানে কি বলবো, শিল্প থেকেও বেশি শিল্পীর ক্ষয় হয়। আচ্ছা স্যার, আপনি রিপিটেশন নিয়ে বললেন, এটা নিয়ে আমার একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে রিপিটেশন নিয়ে বললেন, আমার এটা নিয়ে জিজ্ঞাসা যে মোশাররফ করিমকে, মানে তিনি একজন দারুণ অ্যাক্টর, সেটা আমরা টেলিভিশন থেকে শুরু করে তার মহানগর দেখলে বুঝতেই পারি, পরবর্তী সময় তার কাজ যত হাইলাইট হয়েছে আর কি, কিন্তু তবুও তাকে কিন্তু একটা মানে ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টারই বহু সময় দেখা যায়, তিনি কমেডি করবেন সেরকম ধরনের চরিত্র বহু সময় দেখা যায়। এবং আমি যখন তাকে ইন্টারভিউ করেছিলাম তখন কিন্তু তিনি এই আক্ষেপটা প্রকাশ করেছিলেন। তো আপনি কি সেই রিদমটা ভাঙার জন্য এরকম একটা ক্যারেক্টার তাকে অ্যাপ্রোচ করেছেন? আমি ওই যে টেলিভিশন নাটকগুলোর কথা তুমি বললে রূপম, হ্যাঁ, ওগুলো আমি খুব বেশি দেখিনি। আচ্ছা, আমি ওনাকে যেটা প্রথমে দেখি, যে প্রথম যে সিনেমায়, তার নাম হচ্ছে কমলা রকেট। হ্যাঁ, এবং কমলা রকেট দেখে আমি ওনার অভিনয় দেখে আমি খুবই প্রভাবিত হই, আমার খুব ভালো লাগে। সিনেমাটাও যেমন ভালো লেগেছিল, ওনার অভিনয় আমার খুব ভালো লেগেছিল। সো তখন আমার সঙ্গে আমার প্রোডাকশন হাউসের প্রিন্স কমিউনিকেশনের ডিকশনারি ছবি বানানোর কথা হচ্ছে। তো আমার প্রডিউসারকে আমি বলি যে এই যে মূল চরিত্রটা যেটা আছে ম্যাক চ্যাটার্জি, এটা আমার মোশাররফকে চাই। তো আমার প্রডিউসার আমার কথায় সম্মত হন এবং আমরা বাংলাদেশে যাই। উনি তখন ঢাকায় যাই, ওনার সঙ্গে মিটিং হয় এবং উনি রাজি হন। তারপর ওইটা করতে করতেই আমাদের হুব্বার পরিকল্পনা হয়, আমি ওকে হুব্বার কথা বলি। আচ্ছা, ফলে তুমি যেটা বলছো যে উনি কোনো একটা জায়গায় স্টক বাঁধা পড়ে আছেন কিনা, বা কোথাও একটা জায়গায়
ওনাকে একটা নির্দিষ্ট জায়গায় দাগিয়ে দেওয়া হচ্ছে কিনা, একটা ফ্রেমের মধ্যে, একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিনা, এবং আমি সেই খাঁচা থেকে টেনে ওকে আকাশে ওড়াতে চাইলাম কিনা, আমি সেটা ওই খাঁচার যে বৃত্তান্ত, খাঁচাটা কি দিয়ে তৈরি বা না দিয়ে তৈরি আমি খুব ভালো জানি না। আচ্ছা, আমি যেভাবে ওনাকে অভিনেতা হিসেবে দেখেছি, আমি সেটাই আমার কাজে ব্যবহার করতে চেয়েছি এবং ভবিষ্যতেও চাইব। আচ্ছা আচ্ছা স্যার, আপনার প্রিভিয়াস যে ছবিগুলো এবং যদি আমরা হুব্বার মেকিং দেখি, তাহলে হুব্বার মেকিং একদম আলাদা। এবং হুব্বাতে যখন ওই ফাইট সিকোয়েন্স হচ্ছে, গুলিগালা চলছে, সেগুলোকে যেরকম গোডাউনে হোক, ওখানে বডিগুলো পড়ছে, যেরকম দেখানো হয়েছে, সেটা অনেক স্কেল আপ হয়েছে, অনেক স্কেল আপ। এবং আমাদের এখানে যখন অ্যাকশন সিকোয়েন্স থাকে কোনো রিয়েলিস্টিক ছবিতেও, আমরা সেটার মধ্যে ফিকে ভাব অনুভব করি, কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হচ্ছে না। তো এতটা যে স্কেল আপ, এটা কতটা ডিফিকাল্ট ছিল আপনার এবং আপনার টিমের জন্য? আমি প্রথম কথা বলি, তুমি যদি রাস্তা ছবি দেখে থাকো, তাহলে তুমি দেখবে ওখানে যে সিকোয়েন্সে পলিটিক্যাল নেতা জগন্নাথ হালদার মানে মিঠুন চক্রবর্তী খুন হয়, যে গঙ্গার ঘাট, তার পায়রার উড়ে যাওয়া, দূরে হাওড়া ব্রিজ, তো তৈরি হওয়া রাজারহাট, মানে কিচ্ছু নেই সেখানে, একটা চেস সিকোয়েন্স আছে। সেটা যদি তুমি দেখো ওই সিনেমা, তুমি দেখবে একদম অন্যরকম। ফলে অ্যাকশন সিকোয়েন্সের ক্ষেত্রে আমি বরাবরই খুব রিয়েলিস্টিক এবং যত্নবান। হ্যাঁ, ডিপেন্ড করছে যে আমার প্রডিউসার আমাকে কতখানি অ্যাকশনের ক্ষেত্রে দিন বেঁধে দিচ্ছে কিনা। হ্যাঁ, আমি এরকমও শুনেছি কোনো ফাইট ডিরেক্টরের মুখে, তখন সেলুলয়েডের ছবি হতো, যে ক্যামেরা র স্টক দিয়ে বলছে এক স্টক পড়ে আছে, এটা যে কটা শট পারেন নিন, অ্যাকশন হবে না, মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো হবে না, ওটায় আরও 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 মানে নিখুঁত হওয়ার দরকার আছে। তো এখন তো রেড ক্যামেরায় শ্যুট হয়, বা যে ক্যামেরায় শ্যুট হয়, আর ক্যামেরা মানে আমাদের এখানে অন্তত আর র স্টক লাগে না। ফলে আমি মনে হয় যে আমার অ্যাকশন ছবিতে অ্যাকশনের ক্ষেত্রে খুব স্কেল আপ হয়নি, একই রকম আছে। আর আমি প্রত্যেকটা কাজই আমার কাছে খুব চ্যালেঞ্জিং। আমি হুব্বা করতে গিয়ে সাধারণত গড়পড়তা বাংলা ছবি যে যতদিনে, আমরা ডিকশনারির কথা বলতে পারি, ডিকশনারি আমি 13 দিনে শ্যুট করেছিলাম, 13 না 14 দিন, আর হুব্বা শেষ হয়েছে প্রায় 29 দিন, অর্থাৎ প্রায় ডাবল। তো সেটা এবং প্রায় 150টা সিকোয়েন্স, লোকেশন, নতুন ভার্জিন লোকেশন। ওই তুমি যেটা বললে গোডাউনটা, বিরাট ফ্যাক্টরি, রাস্তাঘাট, ট্রেন লাইন, আমাদের সরু গলিগলা, এগুলো তো অ্যাকশন হয়েছে আমার এখানে। বাইক চালানো, এগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, এবং সেটা তুমি বা তোমরা দেখে বলবে সেটা ঠিকঠাক হলো কিনা। স্যার, আমার শেষ প্রশ্ন, আপনি অনেকক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছেন, আমি বুঝতে পারছি আপনার কন্ডিশন, তাও আপনি এরকমভাবে ইন্টারভিউ দিচ্ছেন। আমার শেষ জিজ্ঞাসা, যে আপনি মানে আমি আগেই বললাম, একটু আগে আপনি খুব স্ট্রিক্ট, আপনি নিজের যেরকম চান সেরকম জিনিসপত্রই চাই, কিন্তু মোশাররফ করিম যেরকম ধরনের অভিনেতা থাকে, যেরকমভাবে আপনি এর আগেও কাজ করেছেন তার সাথে, এখানে ইন্দ্রনীল বাবুও রয়েছেন, তো এত বড় একটা কাস্ট এই ছবিতে, তো আপনি কি একদম প্রথম থেকেই ওয়ার্কশপ বা আপনার যেরকম ধরনের স্টেটমেন্ট সেরকমই জিনিসপত্রকে আপনি অ্যাকসেপ্ট করেন, না তাদেরকে কিছু স্পেস দেননি, তারা নিজেদের মতো কিছু ইনপুট দিতে পারে? তুমি আমার 4 জন অ্যাক্টরকে ডাকো, প্রত্যেকটি অ্যাক্টর বলছে যে আমি তাদের এই ছবি তো সত্যি তাই প্রচুর ইম্প্রোভাইজ করতে দিয়েছি। আচ্ছা, যে আমার ওই সংলাপই বলতে হবে, আচ্ছা, এমন কোনো মানে নেই। আচ্ছা, এবং তারা ইম্প্রোভাইজেশন করে দুর্ধর্ষ সব ইম্প্রোভাইজ করেছে। আচ্ছা, হ্যাঁ, আমার অ্যাক্টররা যা কাজ করেছে সেটা মানে তাক লাগিয়ে দেওয়ার মতো, আচ্ছা, এবং আমি ওদের জন্য গর্বিত। আমার থিয়েটারের বাইরেও ইন্দ্রনীল, মোশাররফ, পৌলমী ছাড়াও আমার যে বিশেষ থিয়েটারের ছেলেমেয়েরা কাজ করেছে, তারা দারুণ কাজ করেছে, এবং তাদের আমি ইম্প্রোভাইজ করতে দিয়েছি। তোমার প্রশ্নের উত্তর এটাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি অডিয়েন্সকে হুব্বা নিয়ে কিছু বলুন। না, আমার অডিয়েন্সকে বলার যে আপনারা দেখুন আমার সিনেমাটা হুব্বা, আমাদের ফ্রেন্ডস কমিউনিকেশনের নতুন ছবি, আমাদের সবার ছবি। সিনেমা আসলে আমার হয় না, সিনেমা আমাদের সবার ছবি। সিনেমাটা দেখতে আসুন, দেখলে মানে আমার ধারণা আপনি হতাশ হবেন না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।